সেলসিয়াস, ফারেনহাইট ও ক্যালভিন স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করো, এটাও খুবই গুরুত্বপূর্ণ। সো ডিয়ার স্টুডেন্ট, সাজেশনের পর্যায়ে তোমাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে অ্যাকাউন্টিং ফাইটার। আই হোপ ইউ আর অল ফিট অ্যান্ড ফাইন। সো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করতেছি পদার্থবিজ্ঞানের সুপার সাজেশন নিয়ে। এই সুপার সাজেশন তুমি যদি ফলো করো তোমাকে 100% কমন দিতে বাধ্য, অর্থাৎ তুমি এই সাজেশনটি ফলো করে 100% কমন পাবে। যদি সাজেশনটি তুমি সম্পূর্ণ দেখতে চাও, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করো, তাহলে তুমি এই সাজেশনটি অনেক সহজভাবে বুঝতে পারবে এবং তুমি কী করতে হবে, কোন চ্যাপ্টারগুলো সবচেয়ে গুরুত্ব সহকারে পড়তে হবে এবং কোন চ্যাপ্টারগুলো গুরুত্ব কম দিতে হবে, তুমি সকল কিছু বুঝতে পারবে। এবং আমি তোমাকে এখানে প্রশ্নের উত্তর এবং খ নাম্বার প্রশ্নের উত্তর তোমাকে এখানে সাজেশন হিসেবে আমি দিয়ে দিব। এগুলো তুমি পড়লে তোমার পরীক্ষা 100% কমন আসবে। সো ডিয়ার স্টুডেন্ট, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেলটি রয়েছে বাজিয়ে দাও, এতে করে আমার সকল ধরনের আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এবং তুমি উপকৃত হতে পারবে বলে আশা করছি। সো ডিয়ার স্টুডেন্ট, আমরা শুরু করছি। দেখো, শুরু করার পূর্বে আমরা নিতে চাই সেটা হচ্ছে একটু আমরা মার্ক বন্টনটা দেখে নিই। মার্ক বন্টনটা আমাদের এই জন্যই দেখা উচিত বা দেখা প্রয়োজন, সেটা হচ্ছে অনেকেই জানেন যে কত মার্কে পরীক্ষা হবে, কত মার্কে ব্যবহারিক রয়েছে, কত মার্কে নৈবেদিক রয়েছে। সো তাদের জন্য বললে দেই, পরীক্ষা হবে 100 মার্কে, সেটা সৃজনশীল থাকবে সেটা হচ্ছে 50 মার্ক, ব্যবহারিক হবে 25 মার্ক এবং নৈবেদিক থাকবে 25 তার মানে তোমাকে ব্যবহারিক দেওয়া হচ্ছে 25 এবং নৈবেদিক 25 এবং লিখিত তোমার 50 মার্ক। এই মোট আমাদের 100 মার্কে পরীক্ষা হবে। সো 100 মার্কে যেহেতু পরীক্ষা হবে, তোমাদের প্রশ্ন থাকবে 8টি, তার ভিতর তোমাকে উত্তর করতে হবে 5টি। নৈবেদিক 25টি প্রশ্ন থাকবে, 25টি উত্তর দিতে হবে। সো এই ক্ষেত্রে তোমাকে 5 নাম্বার কত করতে হবে সেটা তোমাকে নিজে থেকেই বের করে নিতে হবে। আমি এই ক্ষেত্রে তোমাদের বলবো না, দেখি তোমরা পারো কিনা। যদি পারো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। সো এইবার দেখো, যে অধ্যায়গুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে অধ্যায়গুলো থেকে প্রতি বছরে প্রশ্ন এসে থাকে, যে অধ্যায়গুলো কমপ্লিট না করলে তুমি কোনোভাবেই পরীক্ষায় গিয়ে কমন পাবে না, এই নিশ্চয়তা আমি তোমাকে দিচ্ছি। আর তুমি যদি এই ভিডিওটি দেখে থাকো, অবশ্যই তুমি ভালোভাবে বুঝতে পারবে যে তোমাকে কোন অধ্যায়গুলো সবচেয়ে গুরুত্ব দিতে হবে। সো দেখো, ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। সো কোনগুলো ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার রয়েছে? প্রথমে রয়েছে আমাদের এক অধ্যায় বা প্রথম অধ্যায় রয়েছে ভৌত রাশি এবং পরিমাণ। এই ভৌত রাশি এবং পরিমাণ থেকে প্রতি বছর শুধুমাত্র এমসিকিউ প্রশ্ন হয়ে থাকে, সিকিউ প্রশ্ন কম হয়, বা ক নাম্বারের প্রশ্ন আসতে পারে অথবা খ নাম্বারের প্রশ্ন এসে থাকে। আর এই অধ্যায়টা সিকিউ এর অর্থাৎ এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা বই বা প্রত্যেকটা চ্যাপ্টার বা প্রত্যেকটা সাবজেক্ট শুরু হয় তার প্রথম অধ্যায় দিয়ে। এই অধ্যায়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়ে থাকে যে ওই বইটা আসলে কেন গুরুত্বপূর্ণ বা ওই বইটা কী জন্য তৈরি করা হয়েছে। সো এই বিষয়গুলো থেকে আসলে এমসিকিউ এসে থাকে, সিকিউ খুব কম আসে। তারপরে রয়েছে আমাদের দ্বিতীয় অধ্যায়, সেটা হচ্ছে গতি। গতি অধ্যায়টাই খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারপরে হচ্ছে বল রয়েছে, কাজ ও শক্তি ক্ষমতা রয়েছে, পদার্থের চাপও রয়েছে। তারপরে রয়েছে তরল, আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, স্থির বিদ্যুৎ, জলবিদ্যুৎ, তারপরে হচ্ছে বিদ্যুতের চৌম্বক প্রক্রিয়া, আধুনিক ইলেকট্রনিক এবং জীবন বাঁচাতে পদার্থ বিজ্ঞান। এই অধ্যায়গুলোর ভিতর থেকে তোমাকে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোকে তোমাকে অবশ্যই গুরুত্ব সহকারে বারবার অনুশীলন করতে হবে, কারণ মনে রাখতে হবে প্র্যাকটিস তুমি যত করবা তত ভালো মার্ক পাওয়ার সম্ভাবনাটা তৈরি হবে। সো এই ক্ষেত্রে যারা দুর্বল রয়েছে, আমি তাদের জন্য একটা লিস্ট তৈরি করেছি। যারা দুর্বল রয়েছে তারা প্রথমে পড়বে হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার, চতুর্থ চ্যাপ্টার, পঞ্চম চ্যাপ্টার, সপ্তম চ্যাপ্টার, অষ্টম চ্যাপ্টার, নবম এবং দশম এবং 11তম চ্যাপ্টার তারা দেখে যাবে। যারা দুর্বল স্টুডেন্ট রয়েছে এবং যারা শুধুমাত্র পাস করতে চায় তাদের জন্য এই চ্যাপ্টারগুলো তুমি যদি ক্লিয়ার করে যাও, তাহলে তুমি কিন্তু 100% কমন পাবে। সো এইটাতে রয়েছে সেটা হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার। এই দ্বিতীয় চ্যাপ্টার থেকে তুমি যদি কমন পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই ভালোভাবে এটা শেষ করে যেতে হবে। এই চ্যাপ্টার থেকে তুমি এক সেট তুমি কিন্তু প্রশ্ন পেয়ে যাচ্ছ। তারপরে রয়েছে আমাদের চতুর্থ চ্যাপ্টার। এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার থেকে প্রতি বছর হিউজ পরিমাণ প্রশ্ন হয়ে থাকে এবং কমন পাওয়ার সম্ভাবনাটা এই বছর আরও বেশি রয়েছে। সো এই অধ্যায়টা তুমি যদি শেষ করো, তুমি এখান থেকে এক সেট প্রশ্ন পাচ্ছ। তারপরে রয়েছে আমাদের সপ্তম অধ্যায় তরঙ্গ রয়েছে, এটাও যদি তুমি শেষ করো তাহলে তুমি অবশ্যই এখান থেকে এক সেট প্রশ্ন পাচ্ছ। আলোর প্রতিসরণ রয়েছে, এখানে শেষ করলে আলো পাচ্ছ। তার মানে এই যে আলো এবং 8 আর 9 মিলে তোমার এক সেট দেওয়া হচ্ছে। তারপরে রয়েছে আমাদের 10 এবং 11 মিলে, তার মানে তোমাদের হচ্ছে চলবিদ্যুৎ এবং বিদ্যুতের, 10 বলতে স্থির বিদ্যুৎ আর হচ্ছে চলবিদ্যুৎ, এই দুইটি চ্যাপ্টার মিলে তোমাকে এক সেট প্রশ্ন দেওয়া হবে। তার মানে 8 এবং 9 মিলে তুমি এক সেট প্রশ্ন কমন পাচ্ছ, 10 এবং 11 মিলে এক সেট প্রশ্ন তুমি কমন পাচ্ছ। তাহলে তোমার এখানে দুটি প্রশ্ন হয়ে গেল। তারপর হচ্ছে দ্বিতীয় নম্বরে রয়েছে এক প্রশ্ন, চতুর্থ নম্বরে হচ্ছে আরেকটি এবং সপ্তম নম্বরে রয়েছে একটি। তাহলে হচ্ছে এখানে তুমি পেয়ে গেছো কয়টি? 4টি, অর্থাৎ দুইটি সেট কমন পেয়েছ। আর এখানে হচ্ছে 3, 4
5। এই যে তুমি 5টি প্রশ্ন কিন্তু খুব সহজে কমন পেয়ে গেছো এবং তুমি 5-এর ভিতর 5টি সেট যদি তুমি সুন্দরভাবে লিখতে পারো তাহলে তোমার মোটামুটি মার্ক থাকবে 40, অর্থাৎ তোমাকে 40 পেতেই হবে 50-এর ভিতর। তুমি যদি 40 পাও আর ওইদিকে যদি তুমি 25-এর ভিতর মোটামুটি 22-18 পেতে পারো তাহলে তোমার কিন্তু একটা ফার্স্ট ক্লাস মার্ক থাকবে এবং তুমি ভালোভাবে তোমার এই সাবজেক্টে একটা A+ নিয়ে আসার সম্ভাবনা তৈরি করে নিতে পারবা। এটা হচ্ছে দুর্বল স্টুডেন্টের জন্য বললাম। সো তুমি যদি আরও ভালো করতে চাও, একদম A+ নিয়ে আসতে চাও, অর্থাৎ যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট রয়েছে তাদের জন্য সাজেশনটি থাকবে তোমরা কোনগুলো পড়বা বা কোন চ্যাপ্টারগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে দেখো, সেটি হচ্ছে দুর্বল স্টুডেন্টের জন্য আমি বললাম 2 দেখে যেতে পারো, 4 দেখতে পারো, 5 এবং 7 অধ্যায়গুলো তোমরা খুবই গুরুত্ব সহকারে দেখে যেতে পারো। এবং যারা A+ প্রত্যাশী তারা হচ্ছে 2, 4, 5, 7, 8, 9, 10, 11 এবং অতিরিক্ত তোমরা শুধুমাত্র 6 অধ্যায়টা দেখে যাবে। এতে করে তুমি কিন্তু A+ নিশ্চিত করতে পারবে, তার আগে নিশ্চিত করতে পারবে না। আবারও বলছি, যারা A+ প্রত্যাশী রয়েছে তারা 2, 4, 5, 7, 8, 9, 10, 11 এবং সর্বশেষ 6 অধ্যায়টা তোমাকে দেখে যেতে হবে। তাহলেই তুমি কিন্তু একটা A+ তুলতে পারবে এবং ভালো মার্ক সহজে ক্যারি করতে পারবা। সো ডিয়ার স্টুডেন্ট, এই পর্যায়ে আসো আমি তোমাকে ক নাম্বার প্রশ্নেও কিছু সাজেশন দিই। এই সাজেশনগুলো তুমি সম্পূর্ণ শেষ করে যাবা, তাহলে কিন্তু তুমি সহজেই ভালো মার্ক তুলতে পারবা। দেখো, এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষা থেকে যেগুলো এসেছে বিভিন্ন বোর্ডে এবং বারবার এসেছে, সেই প্রশ্নগুলো এখানে কালেক্ট করে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে চার্ট আকারে, যাতে করে তোমাদের পড়া যেন থাকে এবং মুখস্থ থাকে, ঠোঁটস্থ থাকে, যাতে করে পরীক্ষায় প্রশ্ন দেখা মাত্র তুমি এখান থেকে 1 নাম্বার ক্যারি করতে পারো। সো দেখো, প্রথমে রয়েছে পীড়ন কাকে বলে। তোমাকে অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই প্রতি বছর মোটামুটি এসে থাকে। তারপর হচ্ছে প্যাসকেলের সূত্রটি লেখো, প্যাসকেলের সূত্রটি লিখবা। তারপর হচ্ছে পূর্ণ শিলীভবন সূত্রটি কী, তারপর হচ্ছে বিকৃতি কী অথবা বিকৃতি কাকে বলে, পৃথিবী পৃষ্ঠ প্রতি বর্গমিটার বায়ুর চাপ কত রয়েছে, কর্মদক্ষতা কাকে বলে, বিভব শক্তি কাকে বলে, কাজের একক কী, MV সমান কত, 1 MV সমান কত, স্ফুটনাঙ্গ কী, তারপর হচ্ছে তাপমাত্রিক ধর্ম কী, 1 কেলভিন কাকে বলে, বরফ বিন্দু কাকে বলে, পানির তৈত্র বিন্দুর তাপমাত্রা কত রয়েছে, ভার্নিয়ান ধ্রুব কাকে বলে, বিস্তার কাকে বলে, দশা কাকে বলে, তরঙ্গ বেগ কাকে বলে, তড়িৎচুম্বক আবেশ কাকে বলে। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারো, যাতে করে তোমাদের আর পরবর্তীতে কোনো তোমার সমস্যা নাই। যদি আমার কাছ থেকে পিডিএফটি চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবে, আমি তোমাদের পিডিএফটি দেওয়ার চেষ্টা করব। এরপরে হচ্ছে সলিনেট কি, তারপর হচ্ছে ইলেকট্রনিক ঘাটতি কী ধরনের বা ট্রান্সফার ব্যবহার করা হয়, মডুলেশন কি, তারপর হচ্ছে ডায়োডের এর প্রতীক আঁকো, তারপর হচ্ছে আলো কেন্দ্র কি, অপটিক্যাল ফাইবার কি, আয়নার মেরু কি। এগুলো ছিল আমাদের ক নাম্বার। তো আমি তো মোটামুটি 26টি তোমাদের প্রশ্ন দিয়েছি ক নাম্বার, এগুলো পড়লেই তুমি কমন পেয়ে যাবে আশা করি। তারপরে হচ্ছে খ নাম্বার প্রশ্নের উত্তর বা খ নাম্বার কোনগুলো তুমি কমন পড়বে বা কমন পড়ে যাওয়া উচিত তোমার। সো দেখো, নিউটনের গতির প্রথম সূত্রের আলোকে ব্যাখ্যা করো, অর্থাৎ তোমার নিউটনের প্রথম সূত্রটা যেটা রয়েছে এটা তোমাকে সম্পূর্ণরূপে সুন্দর করে ব্যাখ্যা করতে হবে, যাতে করে পরবর্তীতে তোমার এই সূত্রটি দেখা বা প্রশ্নটি দেখা মাত্রই তুমি সুন্দর করে পরীক্ষার খাতায় সুন্দরভাবে লিখে দিতে পারো। তারপরে মহাবিশ্বের সকল স্থিতি আপেক্ষিক সকল। সো এই যে মহাবিশ্বের সকল স্থিতি আপেক্ষিক, এটার প্রশ্ন যদি আসে তুমি কীভাবে অ্যান্সার করবে এটার জন্য তোমাকে প্রস্তুতি নিতে হবে। তারপরে গতি আপেক্ষিক ব্যাখ্যা করো, সুষম ত্বরণ ও অসুষম ত্বরণের মধ্যে আলোচনা করো। দেখো, পার্থক্য কিন্তু একটা থাকবেই, তুমি যে কোনো প্রশ্নের উত্তরই দাও না কেন পার্থক্য কিন্তু একটা থাকবে। অর্থাৎ তুমি অনেকগুলো 5টা যদি সৃজনশীল থাকে তাহলে 5টা সৃজনশীলের ভিতর তোমার একটা খ নাম্বার থাকবে, সেটা তোমার পার্থক্য বের করতে পারবে। ঠিক আছে, তার মানে তোমার পার্থক্যের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তারপর হচ্ছে গাড়ি রাস্তা দিয়ে চলার সময় কোন ধরনের ঘর্ষণ উৎপন্ন হয়। অবশ্যই তোমরা জানো যে গাড়ি রাস্তা দিয়ে চলার সময় কোন ধরনের ঘর্ষণ উৎপন্ন হয় তা ব্যাখ্যা করো। তারপরে দেখাও যে বল ইকুয়াল ভর ইন্টু ত্বরণ, অর্থাৎ তোমাকে দেখাইতে হবে বল সমান ভর গুণন ত্বরণ। তারপরে রয়েছে 50 নিউটন, তারপরে হচ্ছে 50 জুল বলতে আমরা কি বুঝি। এক মাইক্রোবাস ও একটি ট্রাকের মধ্যে কোনটির জড়তা বেশি এবং কেন, অর্থাৎ বলছে একটি মাইক্রোবাস এবং একটি ট্রাকের মধ্যে কোনটির জড়তা বেশি এবং যেটার বেশি এবং সেটার কেন বা কী কারণে বেশি রয়েছে তা তোমাকে ব্যাখ্যা করতে হবে। বায়োফুয়েল কি ব্যাখ্যা করো। গতিশক্তি এবং ব্যাগের মধ্যে সম্পর্ক স্থাপন করো, বলছে গতিশক্তি এবং ব্যাগের মধ্যে কি সম্পর্ক রয়েছে সেটা তোমাকে সুন্দর করে ব্যাখ্যা করে দিতে হবে। সো তারপরে রয়েছে বল প্রয়োগ করলে সকল ক্ষেত্রে কাজ সম্পূর্ণ হয় না কেন, ব্যাখ্যা করো। জীবাণুনাশক জ্বালানির বিকল্প জ্বালানি অনুসন্ধান জরুরি কেন, ব্যাখ্যা করো। এটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, বলছে জীবাণুনাশক জ্বালানির বিকল্প জ্বালানি অনুসন্ধান জরুরি কেন, ব্যাখ্যা করো। টরিসেলির শূন্যস্থান কি, ব্যাখ্যা করো।
ভবন তৈরিতে লোহার রড ব্যবহার করা হয় কেন ব্যাখ্যা করো। এটাও খুবই গুরুত্বপূর্ণ যে ভবন তৈরিতে আসলে আমরা কেন রড ব্যবহার করি বা লোহার তৈরি জিনিস আমরা ব্যবহার করে থাকি, অন্য জিনিস কেন ব্যবহার করি না সেটা তোমাকে ব্যাখ্যা করে দিতে হবে। নদীর পানি অপেক্ষা সাগরের পানিতে সাঁতার কাটা সহজতর কেন, তার কারণ তোমাকে ব্যাখ্যা করতে হবে। বলছে নদী থেকে সাগরে যদি তুমি সাঁতার কাটো তাহলে অনেক সহজ হয়ে যায়, কেন সহজ হয় সেটার কারণ তোমাকে সুন্দর করে ব্যাখ্যা করতে হবে। কোনো বস্তুর পানিতে ভাসমান ও নিমজ্জিতের কারণ ব্যাখ্যা করো। তাপমাত্রা বৃদ্ধির ফলে পদার্থের প্রসারণ ঘটে কেন ব্যাখ্যা করো। আস্থা পরিবর্তনের সময় পদার্থের তাপমাত্রার পরিবর্তন হয় কেন ব্যাখ্যা করো। গরম বাল্বের গায়ে পানি ঢাললে ফেটে যায় কেন ব্যাখ্যা করো। এটাও খুবই গুরুত্বপূর্ণ যে গরম বাল্ব রয়েছে, তুমি যদি সেটার গায়ে পানি ঢালো তাহলে সেটা কেন হঠাৎ করে ফেটে যায়, এটার কারণটা তোমাকে সুন্দর করে ব্যাখ্যা করতে হবে। সেলসিয়াস, ফারেনহাইট ও ক্যালভিন স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করো। এটাও খুবই গুরুত্বপূর্ণ যে সেলসিয়াস, ফারেনহাইট ও ক্যালভিন এখান থেকে তোমাকে যে কোনো একটি দিতে পারে অথবা তিনটাই দিতে পারে, এটার মধ্যে একটা সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটা তোমাকে গাণিতিকভাবেও ব্যাখ্যা করে দিতে পারে অথবা লৈখিকভাবেও তোমাকে ব্যাখ্যা করতে হতে পারে। পুরুষের গলার স্বর মোটা কিন্তু নারীদের গলার স্বর কণ্ঠ তীক্ষ্ণ হয় কেন বা চিকন হয় কেন বা হালকা হয় কেন ব্যাখ্যা করো। তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা ব্যাখ্যা করো। আইসোটোপ কি বা চিকিৎসা ক্ষেত্রে এটি কীভাবে কাজ করে, খুবই গুরুত্বপূর্ণ। আইসোটোপ কি এবং চিকিৎসা ক্ষেত্রে এটি কীভাবে কাজ করে ব্যাখ্যা করো। আলোর প্রতিফলনের সূত্রগুলো কী কী ব্যাখ্যা করো। তোমরা এখন ভাবছো এতগুলো কেন, দেখো এগুলো যদি তুমি কমপ্লিট করে থাকো, কারণ এগুলো প্রত্যেকটা বোর্ডে এসেছে, প্রত্যেকটা সালে এসেছে, সো সেই সালগুলো যদি তুমি কমপ্লিট করো এখান থেকে তুমি মোটামুটি কমন পেয়ে যাবে। বাস্তব এবং অবাস্তব বিলিম্বের মধ্যে পার্থক্য কি দেখাও। চোখের উপযোজন ক্ষমতা ব্যাখ্যা করো। অবশিষ্ট ও আবেশী আজানের প্রকৃতির রূপ নির্ণয় করো। সো এইগুলো ছিল আমাদের সৃজনশীল। এরপর আমরা দেখব নৈবেদ্যকে তুমি কিভাবে ভালো করতে পারবে। দেখো নৈবেদ্যকে ভালো করার জন্য তোমাকে অবশ্যই প্রত্যেকটা অধ্যায় খুব সুন্দর করে পড়তে হবে, প্রত্যেকটা চ্যাপ্টার, যাতে করে কোনোভাবেই তোমাকে মিস না হয়। তারপরে তোমার যদি গাইড থাকে অবশ্যই সেই গাইডটা তুমি শেষ করো, সাপ্লিমেন্ট থাকলে শেষ করো, মডেল টেস্ট এবং টেস্ট পেপার এবং বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো তুমি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো। এই প্র্যাকটিস করার মাধ্যমে তুমি কিন্তু খুব সহজেই নৈবেদ্যগুলো যতগুলো ধরনের প্রবলেম রয়েছে তুমি সহজেই সলভ করতে পারবে। কারণ তুমি যদি প্রত্যেকটা বোর্ড সলভ করো তাহলে দেখা যাচ্ছে ওই ধরনের প্রশ্নই কিন্তু আসবে, শুধুমাত্র তোমাদের অ্যামাউন্টটা পরিবর্তন হতে পারে অথবা কিছু সংযোজন বিয়োজন হতে পারে, সেই ক্ষেত্রে তুমি কিন্তু খুব সহজে অ্যান্সার করতে পারবে। সো ডিয়ার স্টুডেন্ট, কেমন লাগলো সাজেশনটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। আর তোমাদের বন্ধু বান্ধবের সাথে বিষয়টি শেয়ার করো যাতে তারা উপকৃত হতে পারে এবং এমন আরও সাজেশন পেতে এই চ্যানেলটির সাথেই থাকো।